গাজা জ্বলছে, গাজা পড়ছে, মানুষ মরছে আর মানুষই তাকে মারছে। বলতে পারেন আপনারা কেমন আছেন, আমি কেমন আছি, বিশ্ব কেমন আছে? এ কথা কোনো জবাব নেই। মানবাধিকারের ধোয়া যারা তুলে সেই সুটেড পুটেড মানুষেরা নিশ্চুপ, এমনকি যারা আলখাল্লা পরে ঘুরে বেড়ায়, ধর্মের প্রচারণা করে, তারাও নিশ্চুপ। নিশ্চয়ই বুঝতে পারছেন নিপীড়িত মানুষ ফিলিস্তিনিতে কথা বলছে। আর আজকেই এটি আমাদের আলোচ্য ইস্যু, ZSRM প্রেজেন্টস মিট দি পিপলের। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে বাংলাদেশের দুজন বিখ্যাত ব্যক্তি আছে, সাথে আছে আগামী নেতৃত্ব যারা দিবে সেই তরুণেরা। আমি সবার সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন পিআবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ ভাই। আশা করি আপনি ভালো আছেন। ভালো আছি বলতে চাই না, তারপরেও বলতে হচ্ছে। আমার বাম পাশে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, শান্তি সংঘর্ষ অধ্যয়নের ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমিও আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি কেমন আছেন, আপনার কাছ থেকে জানতে চাই এই যে এত মানুষ মরছে, মানুষ মারছে, সেখানে শিশু নারী কেউ বাঁচাচ্ছে না, এই অবস্থা আপনি কেমন আছেন? মানে প্রশ্নটার উত্তরটা আমি আসলে আমাকে দিয়ে দেই না, প্রশ্নটার উত্তরটা আসলে আমরা দেই আমাদেরকে দিয়ে। নিশ্চয়ই। মানে আমরা কেমন আছি সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এবং যেমনটা আজকে সকালেই আমি এক ক্লাসে ছিলাম, এবং আমি যখন রাতে ঘুমাতে যাই, ইনফ্যাক্ট আমরা যখন ঘুমাতে চাই, এই কমিউনিকেশনের যুগে আমরা সবাই একবার স্ক্রোল করে ঘুমাতে যাই, আবার সকালে উঠেও স্ক্রোল করি। আসলে আমরা এই একই ধরনের নিউজই দেখি যে কোথায় বোম ব্লাস্ট হলো, কোথায় হামলা হলো, এবং আমরা শুধু সংখ্যা তত্ত্ব দেখি। এবং এই সংখ্যাতত্ত্ব দেখে, সংখ্যাতত্ত্ব মানে আমরা যেখানে বলি সংখ্যাতত্ত্ব, এটা মিন করে যে আসলে কত মানুষ মারা গিয়েছে, কত মানুষ আহত হয়েছে, এবং এখন যে আহত, নিহত এবং ওভারঅল যে ক্যাজুয়ালিটি, এর যে পদ্ধতি, এটা বিবেচনায় গেলে আমরা দেখি যে, যেহেতু আমরা গাজা প্রসঙ্গ নিয়ে কথা বলছি, নিশ্চয়ই এখানে 2023-এর শেষ নাগাদ যে কারণে শুরু হয়েছে, এবং 2024 এবং 2025-এর এখন আমরা যেখানে অবস্থান করছি, আমরা হয়তো অফিসিয়াল স্ট্যাটিস্টিক্সে দেখি প্রায় 70,000 মানুষ নিহত হয়েছে, এবং মোর দ্যান হাফ, মোর দ্যান 2/3 আর চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস। যদি তাই হয়, আসলে এত মৃত্যু দেখার পরে, এবং প্রতিদিন বোম ব্লাস্ট, এবং প্রতিদিন কোথাও না কোথাও আক্রমণ, মিসাইল, এরপরে দেখে আমার মনে হয় না যে আমরা আসলে ভালো আছি। এবং আমরা যে এই যে সভ্য সমাজের কথা বলি, আমরা যে এই গ্লোবালাইজেশনের যুগে একটা নিজেদেরকে সবাই সভ্য বলার চেষ্টা করেছি, আমরা আসলে এই 21st সেঞ্চুরির এক ধরনের অসভ্য সময়ে নিজেদেরকে সভ্য বলার এক ধরনের অভিনয় করি। আমি এরকম আছি, আমি মনে করি। জনাব ফারুক ওয়াসিফ, আপনি কি মনে করেন, আপনি কি ভালো থাকার অভিনয় করছেন? না, মানে আসলে আমরা গোটা পৃথিবী একটা সভ্যতাগত সংকটের মধ্যে পড়ে গেছি। সেটারই রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি আসলে গাজায়। কিন্তু গাজার মতো, গাজা যে জায়গায় পড়ে গেছে, প্যালেস্টাইন যে জায়গায় পড়ে গেছে, এরকম পরিস্থিতি কিন্তু আর অনেকগুলো জায়গায় তৈরি আছে। যেমন আমরা আরাকানে রোহিঙ্গাদের যে বাস্তবতা, সেটাও কিন্তু একই কায়দা, যে এথনিক ক্লিনজিং, একটা এলাকাকে ধ্বংস করে সে এলাকায় মানুষজনকে হত্যা করে আর বাকিদের তাড়িয়ে দিয়ে জমিটার দখল নেওয়া। এবং আরাকানের এটার পেছনে যেমন ভূরাজনীতি ছিল, বাণিজ্য ছিল, ওখানে বন্দর হবে, ওখানে বিনিয়োগ হবে, এইসব। আপনি উইঘুরে, চীনে উইঘুরে একই অবস্থা, কাশ্মীরে একই অবস্থা। আপনি পুরা ভারত রাষ্ট্রের ভেতরে বিভিন্ন জায়গায় মুসলমানদের ছোট ছোট এই প্যালেস্টাইনিকরণ কিন্তু চলছে। তো প্যালেস্টাইন হচ্ছে সেইটারই একটা চূড়ান্ত চেহারা। আজকে প্যালেস্টাইন ওখানে পরাজিত হলে আপনি ইসরায়েল নামক একটা রাষ্ট্র গোটা পৃথিবীর বুকে, আপনি যদি বলেন যে এটা হচ্ছে একটা আত্মঘাতী বোমা, পৃথিবীর বুকে বাঁধা একটা আত্মঘাতী বোমা হচ্ছে ইসরায়েল নিজে। কারণ সে সবসময় একটা পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে রেখেছে, তার হাতে পরমাণু বোমা, এবং তাকে কেউ কিছু করতে গেলে সে বোমা ফাটাই দিবে, পরমাণু বোমা। বাধ্য হয়ে ইরান নিজের হাতে এখন পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। এখন সেই জন্য ইরানকেও আক্রমণ করা হবে সম্ভবত। ইরাককে ধ্বংস করা হয়েছে। ফলে ইসরায়েল অ্যান্ড যে পশ্চিমা সামরিক শক্তি ন্যাটো, তারা যে যুদ্ধগুলো করছে সেটা কিন্তু ন্যাশন এন্ডিং ওয়ার। আমাদের শুধু আর গণহত্যা বললে এটা হচ্ছে না, একটা জাতি ধ্বংসকারী আগ্রাসন। আমাদের সাথে বাংলাদেশের নেতৃত্ব দিবে এমন অনেক তরুণ আমাদের সাথে আছে। আমি সেটাই মনে করি আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমাদের দুজন অতিথি আছে, আমরা প্রথম দফায় 3টি প্রশ্ন নিব, তারপরে সে উত্তর শুনে হয়তো বা সেকেন্ড দফা আবার যাব। নাম বলে আপনার প্রশ্নটি করুন।
হ্যাঁ, ডান পাশ থেকে শুরু করি। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, আমি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার প্রশ্নটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিলিস্তিনের প্রতি সংগতি প্রকাশ করে বা সমর্থন জোগানোর জন্য 1980-র দশকে ডাক টিকিট প্রকাশ করেছিল। তো বর্তমানে যে আমাদের সরকার প্রধান আছে ডক্টর ইউনূস, তার আন্তর্জাতিক বিশ্বে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। তো সে কি এরকম কিছু করতে পারে আমাদের মানে ফিলিস্তিনের জন্য ব্যাপারটা, যেটা আমরা সরাসরি ব্যাপারটা হলো ফিলিস্তিনি সমর্থন জানাইতেছি, এর মানে প্রকাশ করতেছি, এরকম করার কি তার কিছু সুযোগ আছে কিনা? জি, আপনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম, গাজীপুর থেকে এসেছি। তো আমার যে প্রশ্নটা, যে আমরা সকলেই জানি যে ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইহুদিরা হচ্ছে নারকীয় গণহত্যা কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশও যেহেতু একটু মুসলিম কান্ট্রি, তো সেক্ষেত্রে বাংলাদেশের উপরেও কি আসলে ভবিষ্যতে ইহুদি বা যে কোনো জাতি আমাদের উপর হচ্ছে মানে হামলা করতে পারে? তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ এবং হোল বিশ্ব যেটা আছে তারা আসলে কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি? আচ্ছা, আমরা একটু বাম পাশে আসতে চাই। জি, আমার নাম রানা সরকার, আমি আইন বিভাগের ছাত্র। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, এই যে বর্বরতা চলছে, গাজা পড়ছে, হসপিটাল ধ্বংস হচ্ছে, শিশুদের যে ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং যেটা দেখে আমরা ঘুমাতে পারছি না, এই যে একটা অস্থিরতা কাজ করছে এবং বারবার এই অস্থিরতা থেকে একটা বিষয় উঠে আসছে, কূটনৈতিক যেই তৎপরতা, এটা আসলে কতটুকু মানে এগিয়েছে বা বিশ্ব নেতারা ব্যাপারটাকে কিভাবে দেখছে, বিশেষ করে মুসলিম নেতাদের যেই ইস্যুটা বারবার ওঠে, এটা আসলে কতটুকু এগিয়েছে এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা কি আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের উত্তর নিব, নাকি আপনারা এই 3টা প্রশ্ন উত্তর দিবেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন চাই, আমি একটু বাম পাশ থেকে চাই। জি, আমি ইয়ামিন হুসাইন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, গাজায় আরব ইউনাইটেড লিডারগুলো দেখি, ইসরায়েল দেখি যে 2 স্টেট সলিউশন চাচ্ছে অনেকেই, যেখানে বিগত তুফান আল আকসার চিজ ফায়ার 1 মাস টেকে নাই, সেখানে 2 স্টেট সলিউশন কতটুকু কার্যকর যদি বলতেন। আচ্ছা, আমি প্রথমে একটু ফারুক আসিফের কাছে আসলে, তারপরে দুদিকে কাছে আসবো। এখানে প্রথমত এই আমি যেটা আগে বললাম, জিনিসটা কি আসলে ইহুদি বনাম মুসলমানের দ্বন্দ্ব? পৃথিবীতে যে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সত্যিকারভাবে সবচেয়ে বেশি কিন্তু মুসলমান দেশগুলো পরে ফলো করে। শুরু হয় ইউরোপ আমেরিকায়, সেখানকার শান্তিবাদী মানুষেরা, মানবতাবাদী মানুষেরা তারা করে, তারপরে আমরা ফলো করি। তো তো এইটার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যে আন্তর্জাতিক আন্দোলন আছে, সেটা কিন্তু কোনো একক ধর্মীয় না। সেখানে খ্রিস্টান আছে, সেখানে এমনকি অনেক ইহুদি তারা খোদ হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে লেখালেখি করেন। এর মধ্যে একজন তো বিখ্যাত মারা গেছেন, তিনি ইয়াসির আরাফাতের বন্ধু ছিলেন, ইউরি আভনেরি, তিনি ইসরায়েলের পার্লামেন্টের মেম্বার। ইসরায়েলের ভেতরেও ব্যাপক বিক্ষোভ হচ্ছে, যারা হচ্ছে এই নেতানিয়াহুর এই বর্বর আক্রমণের বিরুদ্ধে। ইসরায়েল একটা যুদ্ধবাজ রাষ্ট্র, তার সঙ্গে কোনো শান্তি চুক্তি কাজ করে না। ইয়াসির আরাফাত যে ঠকেছিলেন, ধোঁকা খেয়েছিলেন যে অসলো শান্তি চুক্তি করে, সেটার ফলে প্যালেস্টাইনিরা মানে লুজার হয়েছে। ফলে শান্তির কোনো আলাপই ইসরায়েলের সঙ্গে করা সম্ভব নয়। এবারও তারা কিন্তু যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে প্রতিদিন 100-র বেশি শিশু হত্যা করেছে। এখন শিশু হত্যা কে করতো? ফেরাউন শিশু হত্যা করতো। এবং ওর শিশু কেন হত্যা করে? ও এই জাতির সংখ্যা কমাতে চায়। আপনারা দেখবেন যে ভবিষ্যৎ মানে স্ট্রং হতে না পারে। আমরা একটু জনাব তৌহিদের কাছে আসছে, যে তরুণদের যে প্রশ্ন আছে, ফারুক আসিফ অনেকটাই উত্তর দিয়েছে। আপনার কাছে স্পেসিফিক প্রথম তরুণ ভদ্রলোকের প্রশ্নটা একটু জানতে চাই, যে ডাক টিকিট, স্মারক ডাক টিকিট করে আমি সিম্বলিক একটা কিছু করা যায় কিনা? আসার আগে আমি সর্বশেষ যে দুটো প্রশ্ন ছিল, আচ্ছা, জি, মোর ডিপ্লোম্যাটিক, সেই জায়গাটা থেকে একটু শুরু করি। কারণ হলো যে, যেমন আমি এখনকার যে এপিসোডটা চলছে ভায়োলেন্সের গাজা কেন্দ্রিক, সেটাকে কিন্তু আমি 2023 সাল থেকে নিয়ে এসেছি। এবং খুব ভালো যে বলেছেন যে একটা সিজ ফায়ার হয়েছিল। মানে আমি যেহেতু শান্তি পড়াই, এই শান্তির মধ্যে শান্তি চুক্তিও যেমন থাকে, এই সিজ ফায়ার চুক্তিও থাকে। এবং যখন এই সিজ ফায়ার হয়েছিল, আমি বিভিন্ন জায়গায় ইনস্টিটিউশনে পড়াই, এবং আমি অনেক প্রফেশনাল স্টুডেন্টদেরকে বলেছিলাম 1 মাস ম্যাক্সিমাম। সিজ ফায়ার নর্মালি 15 দিন, 1 সপ্তাহ, এর থেকে বেশি সময় স্থায়ী হয় না। সিজ ফায়ারের যদি আমরা বাংলা করি, সিজিং ফায়ার,
মানে এই যে গোলাগুলিটা হচ্ছে এটাকে বন্ধ করেন। এটা বন্ধ করার দুটো উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে তারা দেখার চেষ্টা করে যে এই যে এক সপ্তাহ আক্রমণ করলাম এর মধ্যে আমরা রিয়েল কি ক্ষয়ক্ষতি করছি এটা দেখার বিবেচনা নেয়। আর যারা যুদ্ধ করে তাদের যে লস হয় সেটাকে তারা ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসে, আর সামনে যুদ্ধ করার জন্য তাদের যে রসদ প্রয়োজন সেইগুলো চ্যানেল করে, তারপরে সিজফায়ারটা ব্রেক হয়। এবং ইট ওয়াজ ভেরি ডিজাইন যে আপনি যদি বিবেচনা করেন সিজফায়ার, পৃথিবীর খুব কম জায়গা আছে যেখানে সিজফায়ার ব্রেক হয় নাই। 7 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 15 দিনের মধ্যে একটা ব্রেক হয়েছে। এখন আমাদের যে জায়গাটা একটু বিবেচনায় নিতে হবে সেটা হলো যে আসলে এই যুদ্ধটা কেন, প্যালেস্তাইন কেন্দ্রিক এই যে যুদ্ধটা বছরের পর বছর, সেঞ্চুরির পর সেঞ্চুরি চলছে, এটা কেন? আমরা সবাই হয়তো একটা ন্যারেটিভে দাঁড়াই যে এটা কি ধর্মকে কেন্দ্র করে কিনা, জেরুজালেমকে কেন্দ্র করে কিনা। এটা একটা এলিমেন্ট। রিমেম্বার, মধ্যপ্রাচ্য সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কোল্ড ওয়ার, এর পরবর্তী সময় আসলে কিন্তু কখনো শান্ত ছিল না। আমরা যদি সাম্প্রতিক সময়েও দেখি, ইরাক, ইরান, কুয়েত, ইন ডিফারেন্ট নেমস, বিভিন্ন নামে এখানে যুদ্ধ থেকেছে। এখন আমাদেরকে বিবেচনায় নিতে হবে যুদ্ধ হলে কার ক্ষতি হয় আর কার লাভ হয়। যুদ্ধকে আমরা বলি আসলে একটা ব্যবসা। সেই জায়গায় আপনাকে অঙ্কটা মিলাতে হবে যে এই অঙ্কে কে প্রফিট করছে। এর মাঝখানে আমরা কিন্তু গ্রেটার এই সিরিয়া, তারপর ইরান, ইরাক, তারপরে টার্কি, এই অঞ্চলকে কেন্দ্র করে অন্য ধরনের যুদ্ধ দেখেছি। এর প্রফিট কে ভোগ করেছে, আপনাকে সেই জায়গাটা একটু বিবেচনায় নিতে হবে। আর যদি আমরা আন্তর্জাতিক কূটনীতির জায়গাটায় যাই, যে আসলে আন্তর্জাতিক কূটনীতিটা কোন জায়গায় পৌঁছেছে, ওই যে কূটনীতি শুধু চুক্তি একটা করে দিয়েছে যে এটা ফর দ্য টাইম বিং ব্রেক হবে, এবং যখনই ওখানে ওই হোস্টেজ রিলিজ এবং প্রিজনার্স রিলিজ হওয়ার কথা ছিল, ওখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনসে চুক্তি হয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিছুদিন পরে ব্রেক হবে। এখন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে কি আছে, আমাদের দুটো ইনস্টিটিউশনকে এখানে আমরা বিবেচনা করি। এক নম্বর হচ্ছে এই যে শান্তিবাদী একটা প্রতিষ্ঠান আছে, আকাশী সাদা, তাই না, শান্তির কথা বলে, এবং এটার ম্যান্ডেটই তৈরি হয়েছে কিন্তু পৃথিবীব্যাপী শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখানে একটা বড় ফল্ট আছে কি, এই প্রতিষ্ঠানটা তৈরি করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জয়ী হয়েছে তারা যেভাবে ডিজাইন করেছে আমরা সেইভাবে শান্তিকে অবলোকন করি। এবং এই যে 5টা রাষ্ট্র, শক্তিশালী 5টা রাষ্ট্র, তাদের ক্ষমতা দেয়া আছে যে তারা এই শান্তি নির্ধারণ করবে। আপনাদের যদি মনে থাকে গত বছর ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে নেতানিয়াহু যখন বক্তৃতা দিচ্ছিল তখন মেজরিটি অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তারা ওখান থেকে বের হয়ে গিয়েছিল। এটা একটা প্রতিবাদ, এটা একটা ডিপ্লোম্যাটিক প্রতিবাদ। কিন্তু এই রাষ্ট্রগুলোর আসলে কিছু করার নাই ইসরায়েলের বিরুদ্ধে, পাওয়ারলেস ইনফ্যাক্ট। করতে হলে ওই 5টা রাষ্ট্রকেই করতে হবে। এখন আমরা বলি যে ওখানে 2টো রাষ্ট্র একদিকে, 3টা রাষ্ট্র অন্যদিকে, ওই 2টা রাষ্ট্রকেই ভূমিকা পালন করতে হবে। আমরা যদি ইউক্রেনের দিকে তাকাই, বিভিন্নভাবে আমরা পুতিনকে পোর্ট্রে করি, কিন্তু আপনি চিন্তা করে দেখেন এই পুতিনই কিন্তু প্রথম গাজার পক্ষে কথা বলেছেন। এখন আন্তর্জাতিক রাজনীতিটা এত কমপ্লেক্স, কোনো এক জায়গায় সে নিজে রক্ষক, কোনো এক জায়গায় সে অন্য ভূমিকা পালন করছে, খুব জটিল। এবং এটা যে শুধু ওই যে ধর্মকেন্দ্রিক বা এই যে জেরুজালেম কেন্দ্রিক যুদ্ধ তা কিন্তু না। আপনাকে বিবেচনা করতে হবে এই বৃহৎ মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো এবং তাদের যে সম্পদ, এরা নিজেরা এটা ভোগ করতে পারে না। এটা সব এই রাষ্ট্রগুলোকে, এখানে অনেকগুলো রাষ্ট্র আছে যেগুলোকে ইংরেজিতে একটা টার্ম বলে রেন্টিয়ার স্টেট, ব্রডার লিটারেচার আছে এর উপরে। এরা তাদের সম্পদ ভাড়া দেয়, বিক্রি করে, জীবনযাপন করে। এদের কিন্তু সাধারণ মানুষ, আপনি কোনো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রে দেখেছেন যে ঢাকার মতো, লন্ডনের মতো, ওয়াশিংটনের মতো এরকম ম্যাস প্রোটেস্ট হয়েছে, সিভিল সোসাইটি মুভমেন্ট আছে? কেন হয়নি? এক্স্যাক্টলি। আমরা তো ওই জায়গাটাই বলছি যে এই মুসলিম প্রধান ওআইসিভুক্ত যে রাষ্ট্রগুলো, তারা ওই ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের প্রতি মুখাপেক্ষী। তারা চায় যে আসলে তারাই কিছু করবে, বাকি সব পাওয়ারলেস। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডল দেখেন, অন্য সকল রাষ্ট্র পাওয়ারলেস। জনাব তৌহিদুল ইসলাম, আপনার কাছে এবং জনাব ফারুক হাসিব, আপনার কাছে দুজন কাছে একেবারে ছোট্ট করে জানতে চাই বিরতি যাওয়ার আগে, এই আপনি যে পয়েন্টটা মেনশন করলেন, এইটা আমার খুব জানার শখ। আমাদের এখানে অবিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ইনফ্যাক্ট পাশের দেশেও হয়েছে, কিংবা সাউথ এশিয়াতে আমরা দেখেছি হাজার হাজার তরুণ রাস্তায় নেমেছে।
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে সাংবাদিক হিসেবেও এমন কোনো খবর আমি কাভার করি নাই যেখানে হাজার হাজার তরুণী মানে আশেপাশের দেশগুলোতে রাস্তায় নেমেছে। কেন পারলো না? আমরা দুজনের কাছে 30 সেকেন্ড করে জানতে চাই। প্রথমে আপনার কাছে, তারপরে আপনার কাছে, এরপর আমরা একটা বিরতিতে যাব। একটা বড় কারণ যেটা আমি সবসময় বলি সেটা হলো যে ওখানকার যে শাসন ব্যবস্থা, জি, শাসন ব্যবস্থা আপনাকে রাস্তায় নামার সুযোগ দেয় না। এবং মধ্যপ্রাচ্যের কোনো শাসন ব্যবস্থা কি সুযোগ দেয় নাকি সুযোগ করে নিতে হয়? না, আপনাকে ডেমোক্রেসি অনেক জায়গায় অ্যালাউ করে। আপনি লন্ডনে দেখেন, আপনি ওয়াশিংটন, আপনি চারিদিকে ডোনাল্ড ট্রাম্পের জন্য কথা বলছেন। আবার ইভেন আপনি ওই ফারুক আসিফ ভাই বলছিলেন যে আপনি যদি ইসরায়েলের মধ্যেও দেখেন, ইসরায়েলের মধ্যেও গ্রুপ আছে, তাদেরও একটা মুভমেন্ট হয়েছে, তারাও কিন্তু এখন নেতানিয়াহুকে আর এই ক্ষমতায় চায় না। কিন্তু অন্য যে রাষ্ট্রগুলো আছে মধ্যপ্রাচ্যের, মেজরিটির তার যে এই নির্দিষ্ট পরিমণ্ডলের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় তাদের নিজেদের একটা সংকটকে তারা ইমাজিন করে। একবার যদি আপনি আমন্ত্রণ জানান, ভবিষ্যতে এটা তার জন্য বুমেরাং হতে পারে। জনাব ফারুক আসিফ। যেমন মিশরে বিক্ষোভ হয়, কিন্তু সেটা বেশি দূর যেতে পারে না। এবারও মিশরীয়রা দলে দলে তারা সীমান্তে যাচ্ছে ত্রাণ দেবে, কিন্তু তাদের মিশরীয় আর্মি তাদের ঠেকিয়ে রাখছে। গাজার উপর যখন অবরোধ চলতো বা এখনো চলছে, এটা কোনোভাবেই সম্ভব হতো না যদি মিশর ইসরায়েলকে হেল্প না করতো। কারণ আপনি দুই দিকে তিন দিকে ইসরায়েল, একদিকে তো মিশর, তাহলে আপনি মিশর যদি সীমান্ত খুলে রাখে তাহলে তো ইসরায়েলের অবরোধ কাজ করবে না। বাইরে থেকে ত্রাণ যাবে, টাকা যাবে, বা মানুষ যাবে, বা অস্ত্র যেতে পারে। এই জন্য তারা সুড়ঙ্গ করে এটা করতে হয়েছে, এবং সেই সুড়ঙ্গগুলো বন্ধ করে কিন্তু ইসরায়েলি মিশরীয় সেনাবাহিনী। এবং আপনি ফিলিস্তিনি নেতাদের যে হত্যা করা যায়, এটা এখানে তো গোয়েন্দা তথ্য আদান প্রদান করে তো আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে। এখন সৌদিতে বা অন্য জায়গায়, যেমন বাহরাইনে আমাদের এই আন্দোলনের সময় ওরা আন্দোলন করার কারণে আমাদের প্রবাসী ভাইরা তাদের কিন্তু আটক করা হয়েছিল। ফলে ওই সমস্ত রাষ্ট্রে যে জিনিসটা হয়েছে যে তারা মানে সমৃদ্ধির বিনিময়ে তারা দাসত্ব মানতে রাজি, ওদের নাগরিকেরা, যে আমরা ভালো খাবো, ভালো থাকবো, বিলাসিতা করব, সোনার দিয়ে মোড়ানো গাড়ি চড়বো, কিন্তু আমরা কথা বলতে পারবো না। এখন এই আরব তো সেই আরব ছিল না। মানে আমি এখানে একটুকু বলে শেষ করি যে আরবের প্রতিরোধ যদি আপনি দেখেন, যে আরবের ইসলামের যে বিউটি, তার যে সাহসিকতা, বিদ্রোহ, সারল্য, এটা আপনি পাবেন ইয়েমেনে পাবেন। এই যে ইয়েমেন যে লড়াই করছে এবং তাদের যে সাহসিকতা, এবং সেখানে হামলা করে আমেরিকা এখনও তো বিমান হামলা সেখানে চালাচ্ছে, প্রতিদিনই করছে, খুব বেশি সুবিধাও করতে পারে নাই। তো আপনি ফলে আরব বলতে যে আমরা সৌদি আরব সহ এই জর্ডান যেটা বুঝি, সেটা এক আরব, সেটা সেই জাহেলি আরব, জাহেলিয়াতের আরব। কিন্তু যে আরব মুক্তিকামী সেটা প্যালেস্টাইনে আছে, সেটা ইয়েমেনে আছে। তাইলে আরব শাসক বলতে যদি আমরা বুঝি, তাহলে আসলে সত্যিকার আরব বন্দী, আর সাম্রাজ্যবাদী আরব সে হচ্ছে স্বাধীন, মানে তাদের শাসকেরা স্বাধীন, কিন্তু আরব জনগণ বন্দী। এইটা একটা ভালো বলেছেন যে সত্যিকারের ওই আরব এবং দাসত্বের আরব, মানে দাস দিয়ে পরিচালনা করা আরবের মধ্যে যে মানে ডিফারেন্সটা আমরা স্পষ্ট হয়ে দেখতে পাচ্ছি। আলোচনায় পর যেটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, জেরুসালেম প্রেজেন্স মিট দ্য পিপল এখন একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। ফিরে এসে আমরা আরও কিছু প্রশ্ন দিব তরুণদের এবং সেই উত্তরগুলো শুনবো। জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ হাসিব, আমাদের সাথে দুই অতিথি আছে, আমাদের সাথে তরুণরা আছে। আমরা কথা বলছিলাম, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলছিলাম, খুব সরাসরি বললাম, এবং এইটুকু মানুষ হিসেবে আমি বলতেই পারি, এটা আমার দাবিও। আমরা যেটা নিয়ে শেষ করছিলাম সেখান থেকে একটু শুরু করতে চাই। আমাদের একজন তরুণ ফারুক আসিফ ভাইয়ের কাছে আসতে চাই, যে তরুণ জাস্ট ওর প্রশ্নের ছোট্ট করে উত্তর চাই যে একটা স্মারক ডাক টিকিট দিয়ে কি, যেহেতু বাংলাদেশ আমরা অনেক দূরে আছি এবং আমাদের সেই পরিমাণ ক্ষমতাও নয়, কিন্তু প্রতীকীভাবে কি আমরা বোঝাতে পারি যে আমরা তোমাদের সাথে আছি? সবার আগে যেটা করতে হবে, আমাদের পাসপোর্টে যেটা ছিল, একটা ডাক টিকিট প্রকাশ করা হচ্ছে, অনেক অর্থপূর্ণ হচ্ছে আমাদের পাসপোর্টে যে অ্যাকসেপ্ট ইসরায়েল, সেটা আবার ফিরিয়ে আনা। যখন আরাকানে গণহত্যা হয়, সেখানে ঘানা হচ্ছে একটা আফ্রিকান দেশ, সেখানে আমাদের পক্ষে মামলাটা দায়ের করলো। তো আমরা কেন প্যালেস্টাইনের পক্ষে এখানে বসে করতে পারবো না? আমরা আমাদের দেশে একটা গণহত্যার বিচার করছি, এবং আমরা যে গণহত্যাকারীর বিচার করতে চাইছি, তিনি কিন্তু ইসরায়েলের ফ্রেন্ড। তিনি মানে এই সাবেক পতিত স্বৈরাচার, কিন্তু তিনি জায়োনিস্টদেরও বন্ধু।
আমি একটু বাম পাশে আসতেছি, আবার ডান পাশে আসবো। জি, আসসালামু আলাইকুম। আমি তাসনিম আহমেদ অর্ণব, গাজীপুর থেকে এসেছি, সাংবাদিকতা বিভাগের ছাত্র। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের অতিথি বললেন যে যুদ্ধ মানে ব্যবসা। চলুন তাহলে একটু ব্যবসায় ফিরে যাই। বর্তমানে বাংলাদেশে সামিট চলছে, বিজনেস সামিট চলছে, এবং কি বর্তমানে 7 থেকে 10 তারিখ বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ভ্যালুয়েবল কান্ট্রির মধ্যে একটি কান্ট্রি। কারণ হচ্ছে বিশ্বের 55টারও বেশি দেশের 605 ইনভেস্টর বাংলাদেশে অবস্থান করছে। এই মুহূর্তে আমরা প্যালেস্টাইন ইস্যুতে অবশ্যই মুসলমান এবং বাংলাদেশ হিসাবে প্যালেস্টাইন ইস্যুতে পজিটিভ কথা বলা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। কিন্তু সেই মুহূর্তে যখন এত বড় ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসতে চলছে, আমাদের অর্থনৈতিক চাকা ঘুরতে যাচ্ছে বলতে আমরা আশা ব্যক্ত করছি, সেই মুহূর্তে ইসরায়েল কিংবা প্যালেস্টাইন ইস্যু নিয়ে কথা বলে কি আমরা আমাদের নিজেদের পায়ে কি কুড়াল মারছি কিনা? কারণ আমরা বিশ্ব অর্থনীতিটা হোল্ড করছে যারা, তারা আমাদের দেশে অবস্থান করছে, কিন্তু বিশ্ব অর্থনীতি ঘুরে ফিরে ওই দেশটাই কন্ট্রোল করছে। আচ্ছা, পলিটিক্যাল ইকোনমি, আই গট ইট। আর পরবর্তী প্রশ্ন, আপনার পিছনে যদি কি করতে চান, বাম পাশ থেকে আপনার ডানে যাবেন। আমি শাহরিয়ার বাইজিদ, গাজীপুর থেকে আসছি। স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার বলতেছিল যে আমরা হচ্ছে আধুনিক সভ্যতার যুগে এমন একটা সভ্যতার ক্রাইসিসে আছি, এরকম একটা কথা বলছে। স্যারকে আমি বলতে চাই যে প্রশ্ন, স্যার আমরা আমাদের জায়গা থেকে এই সভ্যতার ক্রাইসিসটা কিভাবে উতরে তুলতে পারি, আচ্ছা, এটা থেকে কিভাবে কাটিয়ে যেতে পারি? আচ্ছা, আবার ডান পাশের পেছনের সারি থেকে একটু জানতে চাই। আমার দুইজন অতিথির কাছে প্রশ্ন, দুইজনে এটা আলোচনা করেছেন যে ইসরায়েল ইস্যুতে আমরা দেখেছি যে আন্তর্জাতিক পরিমণ্ডলের সকল কূটনীতি ব্যর্থ। তারপর হচ্ছে জাতিসংঘ এখানে নীরব ভূমিকা পালন করছে, বা বলেছেন যে পশ্চিমা বিশ্বে তারা মানবাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা শান্তিকামী আন্দোলন করছে। আমরা তো দেখছি এগুলো বারবারই ব্যর্থ হচ্ছে। এমনকি আন্তর্জাতিক আদালত গণহত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেও সে হাঙ্গেরি থেকে ফেরত চলে এসছে। উল্টা হাঙ্গেরি এটা প্রতিবাদ স্বরূপ তারা আন্তর্জাতিক আদালতের সদস্য পদ থেকেও চলে এসছে। তো আমরা দেখছি এগুলো ব্যর্থ হচ্ছে বারবার। তো আসলে এই সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আসলে কার্যকরী ভূমিকা কি হইতে পারে? আর আরেকটা প্রশ্ন, আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে যেহেতু আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, তো সেই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে কি একটাই মাধ্যম তাদের প্রতি আমাদের প্রতিবাদ বা ক্ষোভ প্রকাশ করা, যে শুধুমাত্রই বয়কট করা, নাকি আমাদের আরও কোনো কিছু মাধ্যম রয়েছে তাদের প্রতি আমাদের যে ঘৃণা ক্ষোভ এটা প্রকাশ করার? জি, ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন নিব, তারপর আমি উত্তর নিয়ে আবার আপনাদের কাছে আসবো। জি, আমি কাউসার আহমেদ হাত, জার্নালিজম স্টুডেন্ট, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, জাতিসংঘের যুদ্ধ নীতিমালা অনুযায়ী কোনো শক্তিধর রাষ্ট্র কোনো দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করতে পারবে না। তো এই নীতিমালাকে শুধুই লোক দেখানো নাকি শুধু অন্য কিছু? আমি এটার উত্তর মানে লোভ সামলাতে পারছি না উত্তরটা, যে জি শুধুই লোক দেখানো। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার অতিথি ডেফিনেট আরও ডিটেল বলবেন, কিন্তু নিজেকে সংবরণ করতে পারলাম না। শেষ প্রশ্ন নিয়ে আমি অতিথির কাছে আসবো। আমি ইউসুফ ইসলাম জীবন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। এখন আমার কোশ্চেনটা হলো, আমরা যে পণ্য বয়কট করতেছি, তো এটা কতটা ইসরায়েলকে চাপে ফেলবে? আর তার থেকে বড় কথা, আমরা আসলে আমরা মানে বর্তমানে দেখতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বয়কটের নামে পণ্য কিনে তারপর রাস্তায় ফেলে সেটা বয়কট করতেছি। তো এখানে লাভটা কার হয়েছে আর লসটা কার হয়েছে? অ্যান্ড তারপর আবার দেখতেছি আন্দোলনের নামে আমরা আসলে আমাদের বিভিন্ন শোরুমে গিয়ে হামলা করতেছি, তারপর লুটপাট করতেছি। তো এই ক্ষেত্রে আসলে আমাদের মানে করণীয় কি? এখান থেকে আসলে আমাদের শিক্ষণীয় কি? আচ্ছা, প্রথমে আমি একটু স্যারের কাছে আসতে চাই, তারপর আমি একটু আসবো। আমি এখান থেকে যে দুটো প্রশ্ন আসছে, দুটোই আমার আগের বক্তৃতার সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে, আমি যখন বলি যে যুদ্ধ একটা ব্যবসা, এটার বলার পিছনে একটা বড় কারণ হচ্ছে, আমরা এই যে সভ্যতার কথা বলি, যে সভ্যতায় আমরা গড়ে উঠেছি, এটা আসলে সবসময় যুদ্ধের উপরে ভিত্তি করে সভ্যতা এখানে এসে হাজির হয়েছে। এটা আমরা স্বীকার করি আর না করি, মানব সভ্যতা আসলে যুদ্ধ বিগ্রহের ইতিহাস। সেখান থেকে এখন যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধের সাথে সাথে এই যুদ্ধ কিভাবে করতে হয় এর টেকনোলজিগুলো অনেক ডেভেলপ হয়েছে। যেমন এক সময় দুই পক্ষ ডিক্লেয়ার করে মাঠে গিয়ে তার সৈন্য সামন্ত নিয়ে দিনের বেলায় যুদ্ধ করতো, রাতের বেলায় ডেড বডি কালেক্ট করে নিয়ে আসতো। এখন কি হয়, এখন কোন পৃথিবীর কোন অঞ্চল থেকে একটা রুম থেকে দুইটা সুইচ টিপে সে যুদ্ধ পরিচালনা করে। এবং এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের পিছনে যে ইনভেস্টমেন্ট, আমার ধারণা আপনারা সাম্প্রতিক আর একটা ভিডিও দেখেছেন মাইক্রোসফটের। তো এগুলো কিন্তু ব্রডলি আপনাকে বিবেচনায় নিতে হবে যে এর যারা যুদ্ধ করে, যুদ্ধর পিছনে কি দরকার এখন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আর্মস, ওয়েপন। সেটা আপনি স্মল আর্মস, লাইট ওয়েপন, সফিস্টিকেটেড আর্মস, নিউক্লিয়ার আর্মস, বায়োলজিক্যাল আর্মস, যা যা আছে, এগুলো কারা প্রডিউস করে, এগুলো কারা কোথায় ব্যবহার করে। এই যে কোম্পানিগুলো এগুলো প্রডিউস করে,
তাদের মেইন জায়গাটা কোথায়? তারা তো আসলে বসে থাকে যে পৃথিবীর কোন অঞ্চলে, আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায়, সাউথ এশিয়ায়, এশিয়ায় অথবা ক্যারিবিয়ানে কোথায় যুদ্ধ লাগবে। যুদ্ধ হলেই না এটার বাজার তৈরি হবে, সেখান থেকেই না এই কোম্পানিগুলো প্রফিট করে। এগুলো কিন্তু স্টক মার্কেটে এনলিস্টেড কোম্পানি আছে অনেক। তো সেজন্য বলেছি যে সেখান থেকে বিজনেস পরিচালনা হয় আন্তর্জাতিক। আপনি যদি ইরাকের যুদ্ধ দেখেন, আপনি যদি কুয়েতের যুদ্ধ দেখেন, কুয়েতকে সাদ্দাম হোসেন কেন ইনভেড করতে চেয়েছিল? রিসোর্সের কারণে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কেন কুয়েতকে সেভ করতে চেয়েছিল? বিকজ কুয়েত ইজ মোর প্রফিটেবল ফর দেম দেন সাদ্দাম হোসেন। অ্যাবসলিউটলি, সেটাই তাই না? প্রমাণিত হয়েছে। তো সেজন্য আপনার যে জায়গাটা ছিল যে সভ্যতার এই সংকট থেকে আসলে আমাদের বের হওয়ার কি উপায়? আমরা একটা জায়গায় সভ্যতার সংকটের একটা বড় অ্যানালিসিস আমেরিকান একজন স্কলার দিয়েছিলেন, হান্টিংটন, যাকে আমরা বিভিন্ন একাডেমিক জায়গায় রেফার করি। তিনি কিন্তু অনেক আগে পোস্ট কোল্ড ওয়ার সময়, আর্লি পোস্ট কোল্ড ওয়ারে তিনি বলেছিলেন যে পরবর্তী যে যুদ্ধগুলো হবে সেগুলো হবে সভ্যতার সংকট, এবং এর একটা বড় প্যারামিটার ছিল হচ্ছে মিডল ইস্টার্ন। ওখানে ওয়েস্টের সাথে মিডল ইস্টের যে সভ্যতা, আরব সভ্যতা, তাদের সাথে একটা সম্পর্কের অবনতি হবে। আর একটা বলেছিলেন ওয়েস্টের সাথে চায়নার সাথে, সেটা ইভলভিং। রাইট। তো এখন এই সংকট থেকে বের হওয়ার আসলে কোনো সহজ সমাধান নাই, এটা একদম ক্রুড সত্য। একমাত্র সমাধান যে আমাকে, আপনাকে, আমাদের সকলকে, পৃথিবীর যে মানুষ আছে তাদেরকে প্রথম যে জায়গাটায় ফোকাস করতে হবে সেটা হচ্ছে মানবতা এবং মানুষের জীবনের সুরক্ষা। আপনি যখন এই কথাটা বলতে পারবেন, এই কথাটাকে প্রতিষ্ঠা করতে পারবেন, তখনই একমাত্র মানুষের জীবনকে সুরক্ষা করা সম্ভব। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। ফারুক, আপনি যদি অ্যান্সার করেন। না, যেটা গাজা যুদ্ধের যেটা স্যার বললেন যে অস্ত্র, সেটা তো বটেই, কিন্তু সুয়েজ খালের বিকল্প একটা 1960 সালের থেকে ওদের একটা বেন গুরিও, তখনকার যে প্রধানমন্ত্রী ইসরায়েলের, দেখেন ইসরায়েলে কিন্তু অন্তত ডেমোক্রেসি আছে, ফলে যুদ্ধ লড়তে কিন্তু ডেমোক্রেসি লাগে। সাদ্দামের ডেমোক্রেসি থাকলে সাদ্দাম হয়তো আরও ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারত। যা হোক, তো তারা সুয়েজ খালের একটা বিকল্প করতে চায়, যে ইউরোপ আর এশিয়ার মধ্যে সংযোগ হচ্ছে সুয়েজ খাল, না হলে অনেক ঘুরে মানে আসতে হয়, সেটা বাণিজ্যিকভাবে লাভজনক না। তো সুয়েজ খাল যদি কোনো কারণে তাদের হাতছাড়া হয়, সেই ভয়ে তারা আরেকটা চায় যে গাজার উপর দিয়ে তারা একটা ক্যানেল করবে, যেটা ওই আরব সাগরকে এখানে রেড সির সঙ্গে মিলিয়ে দেবে। এইটা তারা একটা বিক্রি করছে গ্লোবাল ক্যাপিটালিজমের কাছে, যে আমি এখানে এই খাল করবো, এই জন্য গাজাকে মানুষ মুক্ত করা দরকার, প্যালেস্টাইন মুক্ত করা দরকার। কিন্তু তার তো মূল উদ্দেশ্য ব্যবসা, একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের সীমানা বাড়াতে থাকে। ইসরায়েল এমন একটা রাষ্ট্র যার সীমানা নির্ধারিত না, সে কিন্তু ক্রমাগত সীমানা বাড়াতে চায়। সে সিরিয়ার একটা অংশ কিন্তু এখনও কন্ট্রোল করছে, মিশরের একটা অংশ সে কন্ট্রোল করছে। ফলে এইটার পেছনে সাম্রাজ্যবাদের যে এই অর্থনৈতিক পরিকল্পনা, এটাই মূল কাহিনী। আর এখানে সভ্যতার যে দ্বন্দ্ব, কোনটা আগে? আমি প্ল্যান করলাম আমি আরবের সঙ্গে যুদ্ধ করব, তার জন্য আমি আগে তত্ত্ব রচনা করলাম, যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস, আগে আমি তত্ত্ব দিলাম, তারপর যুদ্ধ করলাম। এই যুদ্ধ কিন্তু অনিবার্য না, সভ্যতাগত কোনো যুদ্ধ আসলে দেখা যাচ্ছে না। এখানে ইউক্রেনে যেটা হচ্ছে, তারা তো একই রকম জাতিগোষ্ঠী, ইউক্রেনিয়ান এবং তারা স্লাভ জাতিগোষ্ঠী, বা তারা তো অনেক জায়গায় একই রকম। মধ্যপ্রাচ্যে যারা যারা যুদ্ধ করছে, সৌদি আরব, ইয়েমেনের সঙ্গে, তারা তো একই ধর্ম, একই জাতি। এখানে গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার বলতে সেটা যেটা স্যার শুরুতে বললেন, এইটা শুরু থেকেই ছিল পশ্চিমাদের কর্তৃত্ব, তাদের স্বার্থ দেখার হাতিয়ার ছিল এগুলো। সেটা আপনি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, জাতিসংঘ বলেন, যাবতীয় গ্লোবাল প্রতিষ্ঠানগুলো যেগুলো আমরা দেখি, বৈশ্বিক প্রতিষ্ঠান, সংগঠন, আইন কানুন, ICC থেকে শুরু করে সব কিছু, সেটা তারা তাদের স্বার্থে তৈরি করেছে। দুনিয়ায় এইটার বিরুদ্ধে লড়াই চলছে যে এগুলোকে ভারসাম্য আনতে হবে, অন্যদের পক্ষে আনতে হবে। চীন, রাশিয়া কেন হচ্ছে যুক্তরাষ্ট্র, তারা তো ব্যবসা করে, তারা একসঙ্গে ব্যবসা করলেও চীন এবং রাশিয়া বা ইরান এরা কিন্তু পারছে না যে গ্লোবাল অর্ডারটাকে ন্যায্যতার ভিত্তিতে নিয়ে আসা। তাহলে আপনি প্যালেস্টাইনকে, আপনি ইসরায়েলকে পরমাণু বোমা তৈরি করতে দিবেন, ইরানকে কেন দিবেন না? যদি IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক তারা যদি ন্যায্যতার নীতি মানত, তাহলে তো ইরানের বিরুদ্ধে হুমকি থাকতো না। ফলে মূল জায়গাটা হচ্ছে ওইটা, সভ্যতার সংকট না, পুরা সভ্যতা অসভ্যতার বিরুদ্ধে সভ্যতার লড়াই। গোটা পৃথিবীর মানুষ, সভ্য মানুষ, তারা কিন্তু এই বর্বর, এই মুনাফাভোগী মানুষের রক্ত, মাংস,
সেগুলো এরা হচ্ছে ক্যানিবাল, এরাই মানুষের জীবন খাচ্ছে। এরা সুন্দর ইরাকের সময় দেখা একটা সিনেমা আপনারা দেখেছেন, সিরিয়ানা বোধ হয়, সে সুন্দরভাবে বাচ্চাকে নিয়ে স্কুল থেকে নিয়ে এসে তারপরে বাসায় এসে সুইমিং পুলে সাঁতরাচ্ছে, ওয়াইনে চুমুক দিচ্ছে, আর একটা রিমোট একটা সুইচ টিপে দিল, একটা মিসাইল চলে গেল একটা আরব দেশের একটা শহর ধ্বংস করে দিল। সে তার গায়ে রক্ত নাই, সে কিন্তু তার সন্তানকে ভালোবাসে। এটাই হচ্ছে মূল জিনিস। আমরা যদি মনে করি নেতানিয়াহু বর্বর আর অমুকেরা ভালো, আসলে তারা এই বর্বর লোক হচ্ছে সিও, তাদের ম্যানেজার। আপনার কারখানা চালাইতে আপনার একটা যদি বর্বর ম্যানেজার লাগে, আপনি তাকেই বসাবেন, কিন্তু বসাচ্ছে কারা? তারা তো ওই সুটেড বুটেড ওই তথাকথিত সুশীল চেহারার মানুষেরা। ফলে গ্লোবাল অর্ডারটাকে চেঞ্জ করার জন্য যে চেষ্টাগুলো মানে পরিবেশবাদীরা করছে, যুদ্ধবিরোধীরা করছে, আমাদের মতো দেশগুলো করছে, আমরাও কি ন্যায্য সুযোগ পাই বিশ্ব ব্যবস্থার মধ্যে? আমাদের আপনি দেখেন মিশর একটা স্বাধীন দেশ, কিন্তু সুয়েজ কানাল এক ঘন্টার জন্য সে বন্ধ করার ক্ষমতা রাখে? সুয়েজ কানালের উপর সার্বভৌমত্ব কি মিশরের আছে না ইসরায়েলের আছে? আজকে গাজা গণহত্যার প্রতিবাদে যদি সে সুয়েজ কানাল বন্ধ করে, এই যুদ্ধ থেমে যেত, কারণ গোটা বিশ্ব বাণিজ্য থেমে যেত। তাহলে আমাদের ওই ইনস্টিটিউশনগুলো বানাতে হবে, তার জন্য আমাদের রাষ্ট্রটাকে শক্তিশালী করতে হবে, আমার জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে, শিক্ষিত, বুদ্ধিমান এবং এই যে ভাবাবেগের দ্বারা অন্ধ না হওয়া। আমরা বলছি যে আমাদের আরও শহীদ হতে হবে, এটা তো প্রমাণ হয়েছে যে শহীদ হওয়ার রাস্তাটা ব্যর্থ হয়েছে। আপনি আর কত শহীদ হলে, কত লড়াই প্যালেস্টাইন লড়বে, কত শহীদ তারা দিবে? এত শহীদ দিয়েও তো কিছু লাভ হয় নাই। তাহলে কোথায় আমাদের কাজটা করতে হবে? আমাদের শিক্ষায়, আমাদের বন্ধু তৈরি করা, মিত্র তৈরি করা, প্রতিষ্ঠান তৈরি করা, ধ্যান ধারণা তৈরি করা, আমার দেশের মানুষের মগজকে পরিষ্কার করা। আমি প্যালেস্টাইনের পক্ষে, কিন্তু আমি আমার দেশে এমন রাজনীতি বা গোষ্ঠী বা এমন স্বার্থের সঙ্গে আমি জড়িয়ে গেছি যে জাস্ট দুনিয়াবী সুবিধার জন্য, তাহলে তো আমি প্যালেস্টাইনের পক্ষে না আসলে। ফলে প্যালেস্টাইন যে একা, তার কারণ হচ্ছে আমাদের এই যে যাবতীয় প্রতিবাদের মধ্যেও একটা মুনাফেকি আছে। আমাদের মিছিলের মুখগুলো 100% হচ্ছে সাচ্চা না। তারা এই মিছিল দেখাতে চায় তার জনগণকে, দেশের ধর্মপ্রাণ ধর্মভীরু মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য, তাদের ওয়াজে আরও বেশি লোক যাতে আসে সেই জন্য। একজন ওয়াজকারী আমি দেখেছি, তিনি বলছেন যে একটা বিশেষ পানির ব্র্যান্ডের প্রচার করছেন ওয়াজের ভেতরে, যেটা কোকাকোলা কোম্পানির থেকে তৈরি হওয়া। তিনি আবার এখন ইসরায়েল বিরোধী বিক্ষোভে ডাক দিয়েছেন। আর আপনি যেটা বলেছেন এখন দেশে বিনিয়োগ হচ্ছে, বিদেশি অতিথিরা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি তুলেছেন, যেটা নিয়ে আমরা আশঙ্কিত। এই সময়ে কি ইসরায়েল বিরোধী বিক্ষোভ করলে আমাদের ভালো হবে না খারাপ হবে? ইসরায়েল বিরোধী বিক্ষোভ তো ওই বিনিয়োগকারী দেশে আমাদের চেয়ে বেশি হচ্ছে, কিন্তু সেগুলো কি হচ্ছে? সেগুলো শান্তিপূর্ণ হচ্ছে। সেগুলোর মধ্যে আপনি তাদের চেহারা দেখেন, প্ল্যাকার্ড দেখেন, ইমোশন দেখেন, সন্তান নিয়ে তারা যাচ্ছে। এখন আপনি যদি আপনার সন্তান নিয়ে যান, ওখানে কোথায় নিষিদ্ধ সংগঠনগুলো ঢুকে পড়বে, ছাত্রলীগের গুন্ডারা ঢুকে পড়বে, কোথায় কেউ চক্রান্তকারীরা ঢুকে পড়বে, এই গ্যারান্টি কে দিবে? মুশকিলটা ওখানে যে আপনার এই বিনিয়োগকারীদের সামনে আপনি যদি একটা বিশৃঙ্খল একটা মবক্রেসি দেখান, একটা জ্বালাও পোড়াও দেখান, এই লোক তো আমাদের দেশে আসবে না। এটাই হচ্ছে ওই ফ্যাসিস্ট আচরণ, এটাই হচ্ছে ইসরায়েলকে হেল্প করে। আপনি যতই এই জাতীয় কাজকলাপ করবেন, মানে যে শত্রু না এমন একটা আরেকজনের সম্পত্তিতে হামলা করবেন, আরেকজনের সম্পত্তিতে হামলা করাটা পৃথিবীর আইনের সবচেয়ে, ওরা বলে না যে প্রপার্টি রাইট, এটা কিন্তু অর্থনীতির গোড়ার কথা, যে আমার সম্পত্তি প্রোটেক্টেড কিনা, আমার ব্যক্তি হিসেবে আমার মর্যাদা এবং অধিকার প্রোটেক্টেড কিনা। এই দুইটা জিনিস যদি প্রোটেক্টেড থাকে, মানে মানবাধিকার এবং আপনার সম্পত্তির অধিকার, তাহলে ওই দেশে বিনিয়োগ হবে, ওই দেশে উন্নত হবে। আমরা সেকেন্ড ব্যাচ অফ কোশ্চেন নিব। আপনি অনেক দূর হাত তুলছিলেন, জি। আমার প্রশ্নটা মূলত হচ্ছে যে আমরা যদি দেখতে চাই 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় বিভিন্ন দেশ থেকে আর কি বিমান বাহিনী কিংবা সেনাবাহিনীর লোকজন আরবকে সহযোগিতা করেছিল, যেমন সে সময় বাংলাদেশের সন্তান সাইফুল আজম ছিলেন, যিনি কিনে ইসরায়েলের প্রায় 4টি যুদ্ধবিমান ভূপাতিত করেছিলেন। তো এখনও কি বর্তমান প্রেক্ষাপটে সেরকম সুযোগটা রয়েছে কিনা যে অন্যান্য দেশের বিমান বাহিনী কিংবা সেনাবাহিনী কিংবা নৌবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে বা গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কোনো ভূমিকা রাখবে সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করার মাধ্যমে? এরকম কোনো সুযোগ এখন বর্তমান ওয়ার্ল্ডে এক্সিস্ট করে কিনা? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আপনি একবার করেছেন, আমি মোহাম্মদ মহসিন খান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক, নিরাপদ সড়ক চাই। আমার প্রশ্নটা হচ্ছে যে গাজায় যে গণহত্যা চলছে, তাতে কিন্তু আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আমাদের দেশে যে অন্যান্য ধর্মের লোক আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা সেরকম প্রতিবাদ দেখি না। বা আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত আছে, ভারতও কিন্তু সেভাবে প্রতিবাদ করতেছে না। তো আমরা যে প্রতিবাদগুলো করতেছি, আমাদের দেশের মানুষ চায় যে তাদের জন্য কিছু করতে। তো তাদের জন্য করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা কি করতে পারি, এটা আমার স্যারের কাছে প্রশ্ন। আচ্ছা, বাম পাশ থেকে আমরা একটা প্রশ্ন নিব, তারপরে দুজনের উত্তর শেষ করব। বাম পাশে, জি। আসসালামু আলাইকুম, আমি নাসিরউদ্দিন পারভেজ, এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। স্যারের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ সরকার ফিলিস্তিন ইস্যুতে হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তার ফল আমরা কি পাচ্ছি? আচ্ছা, আমরা ডেফিনেটলি তৈরি স্যার কাছে আসবো এবং এরপরে জনাব ফারুক হোসেনের কাছে কথা শুনবো। আমি শুরু করবো। আর প্রশ্ন, এবার তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নই আমরা এবারে নিচ্ছি। একটা হলো যে আমরা আসলে রাষ্ট্র হিসাবে আমরা কি গাজাবাসীর পক্ষে সরাসরি অংশগ্রহণ করতে পারি কিনা, এটা সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত হতে হবে। আমাদের যে এখন সরকার কাঠামো, সেই কাঠামোতে আলোচনা করে এটাকে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে, পৃথিবীতে যে কোনো যুদ্ধের ময়দানে জড়িত হওয়া আপনাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ পৃথিবীতে যুদ্ধে এন্টার করা সহজ, বেরিয়ে আসা খুব কঠিন, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আর এখন আমরা যে একটাকে গ্লোবাল ভিলেজ বলি, এখন আমরা আসলে সবাই সবার সাথে এত ক্লোজলি ইন্টারকানেক্টেড, এগুলো বিবেচনায় নিতে হবে। আপনার অর্থনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, সেই সব কিছু বিবেচনায় নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে সেই 1967 সালের মতো সেই রকম সিদ্ধান্ত আপনি নিতে পারবেন কিনা। বাট এগুলো হয় কি যে এখানে একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট থাকে, কোনো রাষ্ট্র এককভাবে আসলে এই মুহূর্তে এরকম সিদ্ধান্ত আমার মনে হয় নিতে পারবে না। কারণ কি, এই জাতীয় সিদ্ধান্তগুলো যখন এই যারা শান্তিবাদী প্রতিষ্ঠান, আকাশী নীলের যে প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে যদি কোনো রেজুলেশন আসে সিকিউরিটি কাউন্সিলের কাছ থেকে, এবং ওখানে 15 জন মেম্বার থাকে, এর যদি 9 জনও বলে যে আমরা আসলে কোনো একটা সিদ্ধান্তে যেতে চাই, জানি এটা প্রসিডিউরালি হয়তো ম্যালফাংশন করবে, তখনও একটা ব্রডার কনসেনসাস তৈরি হবে যে অন্য অন্য রাষ্ট্রগুলো সহায়তা করতে পারে চাইলে। কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে সিদ্ধান্ত নিয়ে এখানে পৌঁছানো খুব ডিফিকাল্ট, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র না। যেমনটা আমরা দেখেছি, ইয়েমেনের কথা বলেছি, আমরা জর্ডানের কথা বলেছি, আমরা ইরানের কথা বলেছি। এখন এখানে আর একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, যুদ্ধ খেলা কিন্তু একটা কৌশলের খেলা, ঠিক আছে? এটা কিন্তু কোনো সাধারণ ওই যে মার্বেল খেলতে গেলেন বিষয়টা এরকম না, এটা সম্পূর্ণ কৌশলে ডিজাইন করে আপনাকে এটার মধ্যে ইনভলভ হতে হবে যদি আপনি এটা এন্টার করতে চান। তো সেই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। আর আরেকটা কি যেন ছিল এই পাশে, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের পদক্ষেপগুলো, বাংলাদেশের সরকারের পদক্ষেপটা কি এবং তার ফলটা কি? যদি নিয়ে থাকে পদক্ষেপ, তাহলে তার ফল কি পাচ্ছে বাংলাদেশ অ্যাজ এ স্টেট? আমরা 1971-এর পর থেকে দেখেছি বাংলাদেশের কিন্তু একটা প্রো প্যালেস্টিনিয়ান সাইড আছে, এবং প্রো মুসলিমের জায়গা থেকে প্যালেস্টিনের পক্ষে একটা অবস্থান আছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, যখন ইয়াসির আরাফাত বেঁচে ছিলেন, তিনি কিন্তু একাধিকবার বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক ছিল। আপনাকে বিবেচনা করতে হবে, সর্বশেষ যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি, সেখানে বাংলাদেশ কি উপস্থাপন করেছিল, সেখানে কিন্তু বাংলাদেশ যে বক্তব্য দিয়েছিল তার কিন্তু প্রধান মুখ্য আলোচনা ছিল কিন্তু ওখানকার যে হত্যা এবং যে নিধন, সেটা অতি সত্বর বন্ধ করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু অন্যান্য অনেকগুলো রাষ্ট্র বলেছে। তারপরে আমরা দেখেছি আলাপ আলোচনা শুরু হয়েছে, আলাপ আলোচনা হয়ে এক ধরনের সিজফায়ার হয়েছে। বাট অ্যাগেইন আবার বলি যে সিজফায়ার কোনো সমাধান না, এবং এটা খুব হার্ড শুনতে, খুব হার্ড শোনা যাবে যে এই যুদ্ধকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, প্রথম কাজ হচ্ছে আবার এইরকম যুদ্ধবিরতি প্রয়োজন, অন্যথায় অন্য কোনো আলাপ আলোচনা এখান থেকে এগোবে না। এখন আপনি একদিকে দেখছেন হামাস, একদিকে দেখছেন হুতি, একদিকে দেখছেন হেজবুল্লাহ, অন্যদিকে দেখেন ইসরায়েল। এখন ইসরায়েলের পিছনের জাল কত বড় এটা আমরা ইমাজিন করতে পারি। সেই জালকেও আপনাকে বিবেচনায় নিতে হবে। হঠাৎ করে আপনি কোথাও এঙ্গেজ হলেই কিন্তু সেই জাল থেকে বের হওয়া যাবে না। দেখা গেল সেই স্পাইডারের জাল আপনাকে আরও আষ্টে পেষ্টে ধরলো। সেই ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে সেটা কতটুকু বাংলাদেশের জন্য ইফেক্টিভ হবে। বাট একটা হলো যে বাংলাদেশের যে স্পেসটা আছে,
সেটা হলো যে বিভিন্ন ডিপ্লোম্যাটিক যে ফোরামগুলো আছে, বিশেষ করে আপনি যদি বলেন যে ইউনাইটেড নেশনসের সামনের যে অবস্থান আসবে সেখানে, আপনি যদি ওআইসি সম্মেলনের কথা বলেন সেখানে কথা বলার সুযোগ আছে, যদি কোনো কারণে আমাদের সার্ক রিভাইভা হয় বা যদি কোনো মিটিং হয় সেখানে এটাকে উপস্থাপন করা যায়। আরেকটা যে ছোট্ট কারেকশন, সেটা হলো যে আমার মনে হয় বাংলাদেশের আপামর জনতা হয়তো এই যে তাদের যে ধর্মীয় যে বৈচিত্র্য আছে, তারপরে তারা কিন্তু এই যে গণহত্যা গাজায় তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার যতটুকু ধারণা যে মুসলমানদের পাশাপাশি অন্য অন্য ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু বিবৃতি দিয়েছে এবং তাদেরও কিন্তু আছে। আমার চোখে এটা পড়েছে। এটাই বাংলাদেশে কিন্তু এটাই বাংলাদেশের সময় আমরা নিপীড়িত মানুষের পক্ষে কথা বলি। এবং আমি এই ক্ষেত্রে একটু স্মরণ করতে চাই যে গেল বছর যখন 23 সালে যখন মানে নিপীড়ন চলছিল, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশের শোক দিবস যখন পালন করা হয়েছিল 23 সালে, তখন কিন্তু তারা তার পতাকা নামিয়েছিল, যেটা তার গ্লোবাল পলিসির এগেইনস্টে। বাঙালির ওই শক্তিটা আছে, কিন্তু সংকটটা হচ্ছে আমরা অনেক দূরে আছি। আমাদের এখন গিয়ে হয়তো বা ফিজিক্যালি ইনভলভ হয়ে ওইভাবে যুদ্ধ করাটা কতটা পসিবল সেটা সময় বলে দিবে। জনাব ফারুক আসিফ, আপনার কাছ থেকে এই জবাবগুলো নিয়ে শেষ করতে চাই। তরুণদের জিজ্ঞাসা, মানে প্রথমত এটা যুদ্ধ করে সমাধান হবে না, আরবরা পারবে না। আর 56 সালে বা 67 যে যুদ্ধ, তখন কয়েকটা দেশ, আপনি কি প্যালেস্টাইন মুক্ত করতে গেলে আপনাকে অন্য 3টা দেশ মুক্ত করতে হবে। আপনাকে ইরাককে মুক্ত করতে হবে, আপনাকে সিরিয়াকে মুক্ত করতে হবে। অ্যাবসলিউটলি। যখনই প্যালেস্টাইন মানে সালাদিন কি করেছিল, সালাদিন কিন্তু এই 3টা দেশকে এক জায়গায় এনেছিল। এবং এই দেশগুলো কি, এই দেশগুলো তেলের উপর নির্ভরশীল না। এই দেশগুলো তখন সেই সময় ছিল কৃষি সভ্যতা। কৃষি সভ্যতা মানে সেখানে আইন কানুন প্রতিষ্ঠান একরকম, জনগণের ঐক্য একরকম, এবং সেসব জায়গায় ডেমোক্রেসি বেশি দ্রুত ফ্লারিশ করে। তো এখন আপনাকে প্যালেস্টাইন মুক্ত করতে গেলে আপনাকে সিরিয়াকে একটা স্বাধীন আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠন হতে হবে, মিশরে জনগণের সরকার আসতে হবে। একা প্যালেস্টাইনে যুদ্ধ করে কেউ কিছু করতে পারবে না। যেটা হচ্ছে যে আমরা যেটা জায়নিজম তার ইতিহাসের অনেকে বলছেন যে তার শেষ সময় পার করছে। হিটলার চূড়ান্ত হয়েছিল, চূড়ান্ত গণহত্যার পরে তার পতন হয়েছিল, কিন্তু ইসরায়েল এভাবে চলতে পারে না। আগামী বিশ্ব এইভাবে এই জিনিসটা মানে কন্টেইন করা যায় না। যেমন 1700 ইসরায়েলি মিলিয়নার তাদের দেশ ছেড়ে চলে গেছে গত কয়েক মাসে। ওদের ওয়ার্কফোর্সের 2 ভাগ তারা ইসরায়েল ছেড়ে দিয়েছে এই যুদ্ধের মধ্যে। তো ইসরায়েল নিজে একটা ঝুঁকিপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। ইসরায়েলে কেউ বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, ইসরায়েলে বসবাস করা ঝুঁকিপূর্ণ, ট্যুরিজম। ইসরায়েলকে হয়তো ধ্বংস করা যাবে না, হুতিরা পারবে না, কিন্তু ইসরায়েল তো নিজেও শান্তিতে থাকবে না। রকেট পড়বেই, আত্মঘাতী বোমা আসবেই যদি আপনি এগুলো চালাতে থাকেন। ফলে ইসরায়েল হচ্ছে, ইসরায়েলকে এককভাবে না দেখে ইসরায়েল হচ্ছে একটা বর্ষার ফলাটা, যেটা দিয়ে বর্ষার দণ্ডটা, যেটা উনি বললেন যে অনেক লম্বা, সেখানে পুরো ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট ইম্পেরিয়ালিস্ট যে ক্ষমতা সেটা তার পিছনে আছে। সে হচ্ছে সেই শিকারী কুকুর। শিকারি কিন্তু পিছনে, শিকারে যাওয়ার সময় শিকারির সঙ্গে কুকুর রাখে, সে কুকুর গিয়ে ওই প্রাণীটাকে ধাওয়া করে একটা দিকে নিয়ে আসে, তারপর শিকারি তাকে ধরে। তো গাজা নিয়ে ট্রাম্পের যে প্ল্যান, উনি শুধু গাজার জমি চান, উনি গ্রিনল্যান্ডের জমি চান, উনি পানামা খালের ইয়াও চান। তো এই চাওয়াগুলো কি ব্যবসা করার জন্য? এই চাওয়াগুলো অবশ্যই ব্যবসা করার জন্য, একই সঙ্গে ওইসব অঞ্চলে আমেরিকার কর্তৃত্বগুলো প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমরা আমাদের মতো দেশটা, আমাদের সামর্থ্যটা মাথায় রাখতে হবে। আমরা যদি আমাদের ইয়ত জনগোষ্ঠী যদি একটা মানে উদার, দক্ষ এবং সৎভাবে শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে পারি, আমরা এই লোকগুলোই কিন্তু এই ঢেউ প্যালেস্টাইনে গিয়েও লাগবে, কিন্তু ওখানে গিয়ে যুদ্ধ করে আপনি পারবেন না। ফলে যার যার রাষ্ট্রকে মুক্ত করাটাই হচ্ছে আমরা গত ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যক্তি, অনেক ব্যবসা, অনেক সংস্থা এটা প্লাগড হয়ে যাচ্ছিল কিন্তু জায়নিস্ট নেটওয়ার্কের সাথে, সাউথ এশিয়াতেও গ্লোবালিও। আপনাকে এখন প্রথম কাজ হচ্ছে আপনি আনপ্লাগ করেন, ওগুলো থেকে বের করে আনেন। ইসরায়েলি যে প্রযুক্তি দিয়ে আমাদেরকে নজরদারি করা হতো সেগুলো বন্ধ করেন, ওদের সঙ্গে গোপন কোনো চুক্তি হয়ে থাকলে সেগুলো প্রকাশ্য করেন। আর ইসরায়েল বাংলাদেশে সরাসরি ইসরায়েল হয়েও কাজ করবে না, অন্য রাষ্ট্রের মাধ্যমে অন্য নামে কাজ করবে। আমরা তখনই প্যালেস্টাইনের পক্ষে সত্যিকারভাবে ইমানের সাথে দাঁড়াতে পারবো যখন আমরা আমাদের দেশের প্রান্তিক মানুষ, গরিব মানুষ, অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষের পাহারা হতে পারবো।
তাদের ভরসা হতে পারবো। আমরা যদি আমাদের দেশে আমাদের সামান্য ক্ষমতা দিয়ে আমরা যদি আমাদের দরিদ্র বা প্রান্তিক জনগোষ্ঠীকে বা অন্য সম্প্রদায়ের মানুষকে ধামকি দিই, তাহলে কিন্তু আমি আর প্যালেস্টাইনের লোক হলাম না, আমি ইসরায়েলের লোক হয়ে গেলাম। এখানে উপমহাদেশে মানে আরেকটি রাষ্ট্র আছে, পৃথিবীতে এরকম কয়েকটি রাষ্ট্র আছে যারা সম্পূর্ণ এক ধর্মীয় রাষ্ট্র হতে চায়। সেটা ইসরায়েল যেমন আছে, এখানে আমাদের প্রতিবেশীদের মধ্যেও এই প্রবণতা আছে যে তারা শুধু ওই ধর্মের লোক থাকবে। কিন্তু আমরাও যদি মনে করি আমরাও এক ধর্মীয় রাষ্ট্র হব, আমরা তাহলে আরেকটি ইসরায়েল হলাম, মানে যেখানে আমরাই হচ্ছে থাকবো আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেন বা তাদেরকে আমরা তাড়িয়ে দেবো। ইনফ্যাক্ট ফলে ইসরায়েল আমার মাথার মধ্যে আছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, আমি তখন এবং এটা শেষ পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলমান দেশগুলো যখন জ্ঞান বিজ্ঞানের মধ্যে ছিল, যখন তারা পড়ালেখায় ছিল, তারা উদার ছিল, মানুষকে গ্রহণ করত, তখন তারা কিন্তু শাসক ছিল, অনেক বেশি গণতান্ত্রিক ছিল। খালি ছোট ছোট হিংসা অভিযোগ, ও খারাপ ও খারাপ ও খারাপ। আপনি দেখেন সমস্ত আমাদের যে ধর্মীয় রাজনীতি, সব দেশেই ধর্মীয় রাজনীতি প্রথম টার্গেট করে তার নিজের ধর্মের লোককে। যেমন ইসরায়েলিরা বলে, অনেককে বের করে দেয় যে তুমি ভালো ইহুদি না, কারণ তুমি উদার ইহুদি, তুমি ভালো ইহুদি না, তুমি ইসরায়েলের জন্য হুমকি। আরেকটা রাষ্ট্র বলে তুমি ভালো হিন্দুত্ববাদী না, আরেকজন আমাকে বলে যে তুমি ভালো মুসলমান না। এবং তাদের আক্রমণগুলো নিজের ধর্মের লোকের উপর, কিন্তু ওকে ধরো, ওকে তারাও, ওর কথা বন্ধ করো। তাহলে এইটাই যে ডিভিশন, মুসলমান বিভক্ত হচ্ছে তো নিজেদের নিজে। ফলে আপনি যখন আপনার জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন এই সমস্ত ডিভিশন বাদ দিয়ে, তখন আপনি ওই কথাটা আনতে পারেন যে আমরা ইসরায়েলের পক্ষে দাঁড়াতে পারবো। আমার মনে হয় এইটাই সবচেয়ে বড় পয়েন্ট। হ্যাঁ, আপনার জন্য 30 সেকেন্ড আছে। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে একটা হলো যে আরব রাষ্ট্রগুলো কিন্তু চরমভাবে একে অপরেরকে বিশ্বাসহীনতায় ভোগে। রাইট। সেই বিশ্বাসহীনতার জায়গাটার থেকে যদি একটা আস্থাপূর্ণ জায়গা তৈরি করা যায়, সেইটা যেমন গুরুত্বপূর্ণ। আর একটা হলো জ্ঞান বিজ্ঞানে আমরা আসলে এই যে বৃহৎ কমিউনিটি কতটুকু এগিয়েছি। আমরা ইবনে সিনার কথা বলি, অমুক তমুকের কথা বলি, তমুকের কথা বলি, এরকম কয়জন এখন কন্টেম্পোরারি সময় আছে যারা আমরা সায়েন্টিফিক্যালি এতটা অ্যাডভান্স হয়ে অন্য অন্য যে সায়েন্টিফিক ইনোভেশন আছে তার কাউন্টার ফোর্স হিসেবে দাঁড়াতে পারছি। এক্স্যাক্টলি। আপনাকে শিক্ষায়, জ্ঞানে, মননে এগিয়ে তারপরে আপনাকে এই জায়গার থেকে সামনে এগোতে হবে। এটাই হচ্ছে আমার কাছে লাস্ট মনে হয় যে আপনার সম্প্রীতিটা তৈরি করা এবং শিক্ষা এবং মননে উন্নত। রাইট, এইটা দিয়ে আমি শেষ করতে চাই। শিক্ষা মননে আসলে উন্নত না হলে এই ধরনের মানে নিজের গোষ্ঠীকে হত্যা করে, বোম ফাটিয়ে শেষ করে আবার অন্যের জন্য সমর্থন হব আমি, সেই জাতি হওয়াটা আসলে খুব কঠিন। এবং ইসরায়েল কিন্তু আমাদেরকে মনে মনে ওইভাবে তৈরি করার চেষ্টা করছে, তুমি নিজের ধর্মের মানুষকে মারতে 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 নিজের ধর্মটাকে শেষ করে ফেলো, আমি টিকে থাকবো পৃথিবীতে, আমি জিত যাব, আমাকে ফিজিক্যালি এসে যুদ্ধ করতে হবে না। তো এইটা কাউন্টার করাটাই মনে হয় সবচেয়ে বড় উপায় হতে পারে। অসংখ্য ধন্যবাদ সকলকে এখানে আসার জন্য। যারা তরুণরা এসছেন তারা তাদের মতামত দিয়েছেন, আমরাও আমাদের এক্সপার্ট প্যানেল থেকে সেই মতামতের উত্তর এবং পাশাপাশি এক্সপ্লেনেশন এবং হিস্ট্রি তিনটাই তারা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছে। হয়তো বা আপনারা এখান থেকে কিছু জেনেছেন, বুঝেন, আমারও শেখা হলো। জেরুসালেম মিট দ্য পিপল অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করি, একটা শান্তিপূর্ণ বিশ্ব কামনা করি যেখানে অন্তত শিশুরা প্রতিদিন মারা যাবে না, এটা আমার দাবি।